আজকের লেকচারে আমরা কার্বনিল কম্পাউন্ডের আরও কিছু প্রস্তুতি প্রণালী আলোচনা করব। প্রিপারেশন অফ কার্বনিল কম্পাউন্ডস। আগের লেকচারে অ্যালকিন থেকে আমরা কার্বনিল কম্পাউন্ড প্রস্তুত করেছিলাম ওজোনোলাইসিস পদ্ধতির মাধ্যমে এবং কিছু অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করে। এবারে অ্যালকিন থেকেই অকার পদ্ধতিতে আমরা কার্বনিল কম্পাউন্ড প্রস্তুত করব। তো অকার পদ্ধতির ক্ষেত্রে বিশেষ করে অ্যাসিটালডিহাইড, সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল মেথড। সেই অ্যাসিটালডিহাইড প্রস্তুত করতে গিয়েই প্রথমেই অ্যালকিনটাকে নিতে হবে ইথিলিন, CH2 ডবল বন্ড CH2, তার সঙ্গে প্যালাডিয়াম ক্লোরাইড, তার জলীয় দ্রবণ, ক্যাটালিস্ট হিসেবেতে কিউপ্রিক ক্লোরাইড, আর সেই সঙ্গে এয়ার, তাতে উপস্থিত যে অক্সিজেন, চালনা করে অ্যাসিটালডিহাইড CH3CHO, তার সঙ্গে প্যালাডিয়াম ধাতু আর 2 মোল HCl তৈরি হয়। এটার ক্ষেত্রে প্যালাডিয়াম ক্লোরাইড খুব মূল্যবান যৌগটি। এই পদ্ধতিতে অ্যাসিটালডিহাইড তৈরি করতে গিয়ে প্রচুর কিন্তু ব্যয়বহুল হয়ে যায়, ফলে এটা ইন্ডাস্ট্রিয়াল মেথড হিসাবে বিবেচিত হয় না। কিন্তু এখানে অনুঘটক হিসাবে যদি কিউপ্রিক ক্লোরাইড এবং এয়ার ব্যবহার করা হয়, তাহলে বারবার প্যালাডিয়াম ক্লোরাইড আবার রিজেনারেট করে এবং একই প্যালাডিয়াম ক্লোরাইড বারবার ফিরে আসার কারণেই কন্টিনিউয়াস ওয়েতে ইথিলিন থেকে অ্যাসিটালডিহাইড তৈরি করা যায়। একথায় যে ক্যাটালিস্ট ব্যবহার হয়েছে কিউপ্রিক ক্লোরাইড হিসেবে, সেই কিউপ্রিক ক্লোরাইড CuCl2 is helpful in the reconversion of palladium to palladium chloride, as এবারে যে রিয়াকশানগুলোর মাধ্যমে সেটা সম্ভব হয় সেটা হচ্ছে প্যালাডিয়াম কিউপ্রিক ক্লোরাইডের সংস্পর্শে এসে গেলে প্যালাডিয়াম ক্লোরাইড তৈরি হলো, আর কিউপ্রিক ক্লোরাইডটা বিজারিত হয়ে কিউপ্রাস ক্লোরাইডে পরিণত হলো। উৎপন্ন কিউপ্রাস ক্লোরাইড সেটা আবার যে HCl উৎপন্ন হয়েছে সেই HCl আর তার সঙ্গে যে এয়ার দেওয়া হয়েছে সেই এয়ারে উপস্থিত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে পুনরায় সেই কিউপ্রিক ক্লোরাইডে পরিণত হয় আর জলে পরিণত হয়। ফলেই কন্টিনিউয়াস ওয়েতে আবার প্যালাডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, যে প্যালাডিয়াম তৈরি হয়েছিল তার সঙ্গে কিউপ্রিক ক্লোরাইডের বিক্রিয়ায়। সেই হিসাবে এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল মেথড ফর দ্য ফরমেশন অফ অ্যাসিটালডিহাইড। আরও একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে অক্সো প্রসেস। তাহলে বাই অক্সো প্রসেস, এই অক্সো প্রসেসের মাধ্যমে আমরা অ্যালকিন থেকে কার্বনিল কম্পাউন্ড তৈরি করে নেব। অ্যালকিন হিসেবে প্রথমেই যদি আমরা ইথিলিন নিয়ে থাকি, তাহলে সেই ইথিলিন কার্বন মনোক্সাইড গ্যাস আর হাইড্রোজেন গ্যাস, অনুঘটক হিসেবেতে অক্টা কার্বনিল ডাইকোব্যাট CO2CO8, অক্টা কার্বনিল ডাইকোব্যাল্ট, তাপচাপ মূলত 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর হাই প্রেসার, উচ্চ চাপ যদি প্রয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে CO এবং H2 এর বিক্রিয়ায় একটা CH2 গ্রুপ এবং হাইড্রোজেন তৈরি হবে। একটা পাই বন্ধন ভেঙে একটা কার্বনে হাইড্রোজেন আর একটা কার্বনে অক্সিজেনটা যুক্ত হয়ে এই অ্যাসিটালডিহাইড এটা তৈরি হবে। দুটো কার্বন মানে CH2, এটা হচ্ছে গিয়ে দুটো কার্বন রয়েছে আর একটা কার্বন এসে গেল। আলটিমেটলি এটাকে আমরা লিখি CH2H। এই কার্বনে যদি হাইড্রোজেনটা যোগ করে নেওয়া হয়
এই কার্বনে CH2, তাহলে CH2CHO এই কার্বনিল কম্পাউন্ডটা তৈরি হলো। এক কথায় প্রোপ্যানালডিহাইড তৈরি হলো, এটা তৈরি হলো। যদি কার্বন সংখ্যা আর একটু বাড়িয়ে এক কথা 8 দিয়ে রিপ্রেজেন্ট করি, আর CH+CH2 নেওয়া হয়, ওই একই ক্যাটালিস্ট যদি ব্যবহার করা হয়, মানে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, ওই একই ক্যাটালিস্ট ব্যবহার করা হলো, তাতে তৈরি হলো দুটো যৌগ তৈরি হচ্ছে। যদি হাইড্রোজেনটা এই কার্বনে যুক্ত হয় তাহলে RCHH, আর ওখানে CH2CHO, আর যদি হাইড্রোজেনটা এই কার্বনে যুক্ত হয় CH মাঝের কার্বনে তাহলে RCHCHO, আর ওখানে CH3, এই দুটো কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে। বেশ, আরও একটা পদ্ধতি, 3 নম্বর প্রসেস, যেটা হচ্ছে গিয়ে প্রিপারেশন অফ কার্বনিল কম্পাউন্ড বাই হাইড্রেশন অফ অ্যালকাইন। অ্যালকাইনের হাইড্রেশনের মাধ্যমে আমরা কার্বনিল কম্পাউন্ড প্রস্তুত করব। এক্ষেত্রেও আমরা দুটো পদ্ধতি, একটা হলো গিয়ে যেটা হলো কুচেরভ প্রসেস বা রিয়াকশান, সেইটার ক্ষেত্রে একটা অ্যালকাইন প্রথমেই নিচ্ছি, যে R(C111CH) একটা অ্যালকাইন নেওয়া হলো। এতে জলের সংযোগ হবে, যেহেতু হাইড্রেশন অফ অ্যালকাইন বলা আছে। তবে ক্যাটালিস্ট হিসাবে যদি ডাইলিউট সালফিউরিক অ্যাসিড 20% সালফিউরিক অ্যাসিড আর 1 থেকে 2% মার্কিউরিক আয়ন, মানে হলো মার্কিউরিক সালফেট, এটা বা মার্কিউরিক ক্লোরাইড, এক কথায় মার্কিউরিক আয়ন থাকলেই হলো আর কি। সে মার্কিউরিক আয়ন বা হেভি মেটাল আয়ন, যেটা হলো গিয়ে লেড বা বেরিয়াম, এই জাতীয় হেভি মেটাল আয়নের উপস্থিতিতে এই ট্রিপল বন্ড ভেঙে জল সংযোজন ঘটবে। জলের যে সংযোজনটা ঘটবে সেক্ষেত্রে মূলত মার্কনিকফ রুল অনুযায়ী এ নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট। নেগেটিভ পার্টটা এই যে ট্রিপল বন্ডের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে সেটাতে যুক্ত হবে, আর পজিটিভ পার্টটা এই কার্বনে যুক্ত হবে। অর্থাৎ এম রুল অনুযায়ী জলের সংযোজনটা ঘটবে। সেক্ষেত্রে সংযোজিত হয়ে জলটা যুক্ত হয়ে তৈরি হলো OH ডবল বন্ড CH2। যে যৌগটা তৈরি হলো এটা আসলে এনল টাইপের যৌগ, যেহেতু কার্বন কার্বন ডবল বন্ড থাকলে ইন আর OH গ্রুপ থাকলে অল, সেই হিসাবে এটা এনল টাইপের কম্পাউন্ড। আর এনল টাইপের কম্পাউন্ডের ক্ষেত্রে খুব সহজেই টটোমারাইজেশনটা ঘটবে। সেই টটোমারাইজেশনের মাধ্যমে এটা পাইলেকট্রন কার্বন টেনে নিল, এই বন্ধনটা এখানে শিফট করলো, আর হাইড্রোজেনটা যুক্ত হয়ে গেল কার্বনের সঙ্গে, ঋণাত্মক চার্জগ্রস্ত কার্বনের সঙ্গে, তৈরি হলো RC(CH3) এই কার্বনিল কম্পাউন্ড তৈরি হলো। তাহলে আরটি যদি হাইড্রোজেন হয়ে থাকে, এক্ষেত্রে আরটা যদি হাইড্রোজেন হয়ে থাকে তাহলে যৌগটি হলো গিয়ে সেক্ষেত্রে কার্বনিল কম্পাউন্ডটি হয়ে গেল CH3CHO অ্যাসিটালডিহাইড। আর আরটা যদি আর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মানে অ্যালকিল, মিথাইল, ইথাইল, প্রোপাইল, তাহলে সেক্ষেত্রে কার্বন বিশেষ করে কিটন জাতীয় যৌগগুলো তৈরি হবে। তাহলে একটি ক্ষেত্রেই অ্যালডিহাইড হলো, যে ক্ষেত্রে যৌগটি যদি অ্যাসিটিলিন হয়ে থাকে তাহলে অ্যাসিটালডিহাইড, আর হায়ার অ্যালকাইনের ক্ষেত্রে সবসময় কিটন তৈরি হবে। যদি আরও একটা এক্সাম্পল নিয়ে নিই,
যদি আমরা যে CH3 C111 CH নেওয়া হয়, সেই ডাইলিউট সালফিউরিক অ্যাসিড আর মার্কিউরিক আয়ন, জলের সংযোজনটা হয়ে গেল। এখানে প্রথমে এনলটা তৈরি হলো, CH3 COH ডবল বন্ড CH2 টটোমারাইজেশনের মাধ্যমে সেক্ষেত্রে তৈরি হলো CH3 COCH3 অ্যাসিটন তৈরি হলো। যদি আর একটা কার্বনিল অ্যালকাইন হিসেবে ফিনাইল গ্রুপ নেওয়া হয়, C6H5C নিয়ে CCC, তারপরে CH3 নেওয়া হলো বা হাইড্রোজেন নেওয়া হলো, তাহলে ফিনাইল অ্যাসিটিলিন নেওয়া হলো। সেও ঠিক একইভাবে সংযোজনটা ঘটলো জলের, এনল ফর্ম তৈরি হলো, ফাইনাল প্রোডাক্ট আকারে তৈরি হলো C6H5COCH3 অ্যাসিটোফেনন। এটা মেন প্রোডাক্ট আকারে, একমাত্র প্রোডাক্ট আকারে তৈরি হলো। যদি আবার দেখা যায় যে এখানে C6H5C111C নেওয়া হয়, ওই একইভাবে জলের সংযোজনটা ঘটলো, তা থেকে প্রাপ্ত দুটো প্রোডাক্ট তৈরি হবে, একবার এই কার্বনের উপরে অক্সিজেন, একবার এই কার্বনের উপরে অক্সিজেন নিয়ে সেক্ষেত্রে CO, তারপরে CH2CH3, পরবর্তী প্রোডাক্ট C6H5CH2COCH3, দুটো কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে। তবে প্রথম যৌগটির পরিমাণটা কিছু বেশি হবে, এক কথা এটা মেজর প্রোডাক্ট আকারে, আর দ্বিতীয়টা কিছুটা কম, সেটা মাইনর প্রোডাক্ট আকারে তৈরি হবে। তবে পরিমাণটার পার্থক্য খুব একটা বেশি হবে না। অ্যালকাইনের হাইড্রেশনের মাধ্যমে কার্বনিল কম্পাউন্ড প্রস্তুতির আর একটা পদ্ধতি রয়েছে, এই দ্বিতীয় পদ্ধতি, সেটা হলো হাইড্রোবোরেশন অক্সিডেশন প্রসেস। হাইড্রোবোরেশন অক্সিডেশন প্রসেস, এটার ক্ষেত্রে একটা অ্যালকাইন নেওয়া হলো RC111CH, তার সঙ্গে ডাইবোরেন BH3, অর্থাৎ ডাইবোরেনটা বিভাজিত হয়ে B2H6, এটা সঙ্গে সঙ্গে ভেঙে দুটো BH3-তে পরিণত হয় ইথার মাধ্যম বা টেট্রাহাইড্রোফিউরান দ্রাবকে দ্রবীভূত করে। প্রথমেই নিউক্লিওফিলিক অ্যাটাক হয়ে যায়, বোরনটাকে আবার আমি নিচে লিখি এখানে BH3, যেহেতু এটা শক্তিশালী লুইস অ্যাসিড, স্বাভাবিকভাবে পাই ইলেকট্রনটা দিয়ে বোরনের সঙ্গে যুক্ত হয়ে গেল। ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসেবে যেটা তৈরি হলো RC111CH আর BH. এখন এই কার্বনের উপরে পজিটিভ চার্জ এসে গেল, পাই ইলেকট্রনটা উঠে যাওয়ার কারণেই, শিফট করার কারণেই, আর বোরন যেহেতু লোন ইলেকট্রন পেয়ে গেল, বোরনের উপর নেগেটিভ চার্জ এসে গেল। পরবর্তী স্টেজে পজিটিভ চার্জগ্রস্ত কার্বন আর এই যে বোরনের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত হয়েছে, সে হাইড্রোজেনটা হাইড্রাইড আকারে কার্বনের সঙ্গে যুক্ত হলো। এক কথায় হাইড্রাইড শিফট হয়ে গেল। এক্ষেত্রে হাইড্রাইড শিফটের ফলে তৈরি হলো RCH ডবল বন্ড CH, আর বোরনে আবার প্রাথমিক অবস্থায় ষষ্ঠক অবস্থায় ফিরে এলো। আর এক মোল যদি অ্যালকাইন নেওয়া হতো, আবার এই হাইড্রোজেনটা শিফট হতো, পরবর্তীতে এটাও শিফট হতো। এইভাবে
এই ট্রাই অ্যালকিল বরন টাইপের যে যৌগটা তৈরি হতো। পরবর্তী স্টেজে এবারে যদি হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষারীয় দ্রবণ দ্বারা এটাকে অক্সিডাইজ করা হয়, তাহলে সেটার ক্ষেত্রে এইভাবে বিভাজনটা ঘটবে। এখানে OH একটা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ভেঙে গেল, একইভাবে এটাও ভেঙে যাবে, এটাও ভেঙে যাবে। তাতে যে প্রোডাক্টটা পাওয়া গেল সেই ক্ষেত্রে RCH ডবল বন্ড CH OH আবার ঠিক আগের মতোই ইনল যৌগটি তৈরি হলো। যেহেতু ইনলটি তৈরি হলো সঙ্গে সঙ্গে বাই টটোমারাইজেশনের মাধ্যমে এটা একইভাবে পাই ইলেকট্রনটা কার্বন টেনে নিল, এই বন্ধনটা এখানে শিফট করলো, হাইড্রোজেনটা এসে ঋণাত্মক চার্জগ্রস্ত কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তৈরি হলো RCH2CHO। যদি আমরা অ্যালকাইনটাকে এরকম নিতাম CH3C1 প্রোপাইন ডাইবোরনের উপস্থিতিতে 1 নম্বরে B2H6 টেট্রাহাইড্রোফিউরান দ্রাবকে দ্রবীভূত করে 2 নম্বরে যদি হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা ক্ষারীয় মাধ্যম দ্বারা অক্সিডাইজ করা হয়, তাহলে সেক্ষেত্রে CH3CH2 ডবল বন্ড CHOH আবার টটোমারাইজেশনের মাধ্যমে তৈরি হলো CH3CH2CHO। তাহলে এর আগের যে হাইড্রেশন যেটা কুচিরভ প্রসেস, তাতে কিন্তু প্রোপাইন থেকে তৈরি হয়েছিল অ্যাসিটন, আর এখানে কিন্তু তৈরি হলো প্রোপ্যানল, অ্যালডিহাইড তৈরি হলো। ওইভাবে আমরা পরপর যদি ওই রকম এক্সাম্পল দিয়ে থাকি, তাহলে টার্মিনাল যদি থাকে, অ্যালকাইন থাকে, তাহলে সব সময় প্রান্তে CHO গ্রুপটা তৈরি হবে, এক কথায় অ্যালডিহাইড জাতীয় যৌগ তৈরি হবে। আর কুচিরভ পদ্ধতির মাধ্যমে সব সময় কিটন জাতীয় যৌগগুলো তৈরি হবে। আরও একটা পদ্ধতি আমরা কার্বনিল কম্পাউন্ড প্রস্তুতের ক্ষেত্রে আলোচনা করব, 4 নম্বর প্রসেস। সেটা হলো গিয়ে বাই ক্যাটালাইটিক ডিকম্পোজিশন অফ অ্যাসিড। ক্যাটালিস্ট দিয়ে অ্যাসিডগুলোকে যদি ডিকম্পোজ করা হয়, তাহলে দেখা যাবে সেক্ষেত্রে কার্বনিল কম্পাউন্ড তৈরি হচ্ছে। আমরা একটা জেনারেল রিয়াকশান নিলাম, RC ডবল বন্ড OOH প্লাস আরও একটা অ্যাসিড HOC ডবল বন্ড OR ড্যাশ, 2 মোল কার্বক্সিলিক অ্যাসিড। ক্যাটালিস্ট হিসেবে যদি ম্যাঙ্গানাস অক্সাইড MnO অথবা থোরিয়া THO2 থোরিয়াম অক্সাইড 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে এক্ষেত্রে ডিকার্বক্সিলেশন এবং ডিহাইড্রেশন, কার্বন ডাইঅক্সাইড বেরোবে আর এখান থেকে জল বেরিয়ে যাবে। এই কার্বক্সিলেশনের মাধ্যমে এবং জল অপসারণ ডিহাইড্রেশনের মাধ্যমে ফাইনাল প্রোডাক্ট আকারে যেটা তৈরি হলো RC ডবল বন্ড OR ড্যাশ, এই কার্বনিল কম্পাউন্ড তৈরি হলো। এবারে এ থেকে যদি ফর্মালডিহাইড তৈরি করতে চাই, তাহলে দুটোই R এবং R ড্যাশকে H নিতে হবে, এক কথায় ফর্মিক অ্যাসিড। তাহলে সেক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে যদি আমরা এটাকে ফর্মিক অ্যাসিড নিয়ে থাকি, HC ডবল বন্ড OH HOC ডবল বন্ড OH, ওই ক্যাটালিস্ট দেয়া হলো। এক্ষেত্রেও কার্বন ডাইঅক্সাইড আর জল এলিমিনেট করে গেল, তৈরি হলো ফর্মালডিহাইড HCHO। যদি একটি অ্যালডিহাইড মানে আরটাকে মিথাইল নিয়ে থাকি, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড নিলাম একটা CH3C ডবল বন্ড OH
আর একটা যদি ফর্মিক অ্যাসিড নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওই একইভাবে তৈরি হলো অ্যাসিটালডিহাইড CH3 CHO আর কার্বন ডাইঅক্সাইড জল। যদি আমরা 2 মোলি এ নিই, বেশ, একটাকে মিথাইল মানে অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হলো, অ্যাসিটিক অ্যাসিড, আর দ্বিতীয়টাকে প্রোপানোয়িক অ্যাসিড নেওয়া হলো CH2 CH3। তাহলে সেক্ষেত্রে তৈরি হবে CH3CO CH3CO, তারপরে CH2 CH3 আর কার্বন ডাইঅক্সাইড জল মেজর প্রোডাক্ট আকারে তৈরি হবে। অবশ্য এদের ক্ষেত্রে যেটা এরই দুটো অণু যুক্ত হয়ে অ্যাসিটন আর এইটার দুটো অণু যুক্ত হয়ে সেক্ষেত্রে বিউটানন, দুটো আর দুটো পেন্টানন তৈরি হবে। বাকি প্রোডাক্ট দুটো আর লিখলাম না। আরও একটা পদ্ধতি মাধ্যমে আমরা কার্বনিল কম্পাউন্ড তৈরি করে নেব, সেটা হলো গিয়ে বাই ডিস্টিলেশন অফ ক্যালসিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে যদি পাতন করা হয়, মানে ড্রাই ডিস্টিলেশন করা হয়, তাহলে আমরা বিভিন্ন ক্যাটাগরির কার্বনিল কম্পাউন্ড তৈরি করতে পারি। একটা জেনারেল রিয়াকশান দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করছি। RCO ও CA ও CO আর এটা ক্যালসিয়াম কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। আরও একটা ক্যালসিয়াম সল্ট নেওয়া হলো, ডবল বন্ড O আর বা আর ড্যাশ, সেই সঙ্গে CO আর বা আর ড্যাশ। যদি ড্রাই ডিস্টিলেশন ঘটানো হয়, ড্রাই ডিস্টিলেশন শুষ্ক পাতন যদি ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে এর যে বিয়োজনটা হবে, সেই বিয়োজনে এদিকে CO অংশটাকে যদি বাদ দেওয়া হয়, তাহলে ওদিকে CO অংশটাকে এর সঙ্গে অন্তর্ভুক্ত করে নিতে হবে। তাহলে 2 মোল ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে গেল, আর সেই সঙ্গে তৈরি হলো RCOR ড্যাশ আর COR ড্যাশ। তাহলে 2 মোল তৈরি হলো RCOR ড্যাশ, এই কার্বনিল কম্পাউন্ড তৈরি হলো। আমরা এবারে এই আরগুলোকে যদি H নিই, মানে ক্যালসিয়াম ফরমেট নিয়ে থাকি, এটাকেও যদি ক্যালসিয়াম ফরমেট নিয়ে থাকি, এক কথায় HCOO2CA ক্যালসিয়াম ফরমেট, আর একটা অণু সেই ক্যালসিয়াম ফরমেট HCOO2CA, এই ক্যালসিয়াম ফরমেট 2 মোলই যদি নেওয়া হয়, তাহলে ড্রাই ডিস্টিলেশনের মাধ্যমে তাহলে তৈরি হলো 2 মোল ক্যালসিয়াম কার্বনেট, আর মেইন যৌগ হিসাবে তৈরি হলো ফর্মালডিহাইড, 2 মোল ফর্মালডিহাইড। এবারে যদি 1 মোল ক্যালসিয়াম অ্যাসিটেট আর 1 মোল ক্যালসিয়াম ফরমেট নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে CH3CO আবার এটাকে স্ট্রাকচার আকারে দিয়ে দিই, CaOCO এটা ক্যালসিয়াম অ্যাসিটেট নিলাম। পরেরটাকে যদি ক্যালসিয়াম ফরমেট নেওয়া হয়, এটা হলো গিয়ে ক্যালসিয়াম ফরমেট। একে ড্রাই ডিস্টিলেশন করলে এক্ষেত্রেও একইভাবে তৈরি হচ্ছে গিয়ে তৈরি হলো 2 মোল অ্যাসিটালডিহাইড, অর্থাৎ অ্যাসিটালডিহাইড তৈরি হলো CH3CHO, আর সেই সঙ্গে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হলো। কিন্তু এক্ষেত্রে আরও দুটো প্রোডাক্ট তৈরি হবে। এই ক্যালসিয়াম অ্যাসিটেট নিজেদের মধ্যে মিলিত হয়ে ক্যালসিয়াম বা এটাকে 2 মোল ক্যালসিয়াম অ্যাসিটেটই করে নিলাম, তাহলে 2 মোল অ্যাসিটন তৈরি হলো CH3
COCH3, আর সেই সঙ্গে তৈরি হলো ক্যালসিয়াম 2 মোল ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 2 মোল যখন ক্যালসিয়াম ফরমেট নিলাম তখন ফর্মালডিহাইড পেলাম, 2 মোল যখন ক্যালসিয়াম অ্যাসিটেট নিলাম তখন অ্যাসিটন পেলাম। এবারে 1 মোল ক্যালসিয়াম অ্যাসিটেট আর 1 মোল ক্যালসিয়াম ফরমেট, আর স্ট্রাকচার আকার লিখছি না, শুধুমাত্র ফর্মুলাটা দিয়ে দিই এখানে। CH3 COO2 ক্যালসিয়াম অ্যাসিটেট নিলাম 1 মোল, আর 1 মোল নিলাম ক্যালসিয়াম ফরমেট HCOO2, একে ড্রাই ডিস্টিলেশন ঘটানো হলো। ড্রাই ডিস্টিলেশন ঘটানোর ফলে এটা তৈরি হলো CH3CHO, 1 মোল যেমন অ্যাসিটালডিহাইড তৈরি হলো, অর্থাৎ এর সঙ্গে CH3CO সঙ্গে এর একটা যদি H যুক্ত হয় তাহলে অ্যাসিটালডিহাইড যেমন তৈরি হলো, তেমনি এর একটা অণুর সঙ্গে এরই আর একটা অণু যদি পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে সেটা এর মতো হয়ে যাবে আর কি। তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম অর্থাৎ অ্যাসিটন তৈরি হলো CH3COCH3। আবার একইভাবে আর একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, এরই দুটো অণু যদি পরস্পর যুক্ত হয়ে যায় সেই অবস্থায় যদি ডিকম্পোজ করে তাহলে সেক্ষেত্রে দুটো ক্যালসিয়াম ফরমেটের ক্ষেত্রে যেমন আমরা পেয়েছিলাম ফর্মালডিহাইড, তাহলে এক্ষেত্রে ফর্মালডিহাইডও পেয়ে যাব। তাহলে আর সেই সঙ্গে তো ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হবে। তাহলে যখন দুটো মিশ্রিত অ্যাসিড ক্যালসিয়াম সল্টের ক্ষেত্রে ডিকম্পোজ করা হচ্ছে, ড্রাই ডিস্টিলেশন ঘটানো হচ্ছে, তখন কিন্তু 3টে আমরা কার্বনিল কম্পাউন্ড পাচ্ছি। তার কারণ তারা নিজেদের মধ্যে যুক্ত হয়ে এই যুক্ত হওয়ার প্রবণতা থাকার কারণেই বাড়তি প্রোডাক্ট হিসাবে আমরা আরও পেয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে যদি কোয়েশ্চেন আকারে থাকে যে ক্যালসিয়াম অ্যাসিটেট এবং ক্যালসিয়াম ফরমেটকে ড্রাই ডিস্টিলেশন করানো হলো মিশ্রিত অবস্থায়, তাহলে কি কি প্রোডাক্ট উৎপন্ন হতে পারে? যদি ABC আকারে দেওয়া থাকে তাহলে A হিসেবে একটা অ্যাসিটালডিহাইড, একটা অ্যাসিটন আর একটা ফর্মালডিহাইড। আবার যদি দেখা যায় শুধু ক্যালসিয়াম ফরমেটকে দেওয়া হলো তখন তো একটাই কার্বনিল কম্পাউন্ড তৈরি হলো, সেটা হলো ফর্মালডিহাইড। আবার শুধু ক্যালসিয়াম অ্যাসিটেটের শুষ্ক বাষ্পন করলে একটাই যৌগ তৈরি হলো, সেটা অ্যাসিটন। কিন্তু মিশ্রিত অবস্থায় সবসময় 3টে তৈরি হয়ে যাবে। বেশ, এই হলো একটা পদ্ধতি। পরবর্তীতে যদি আমরা আরও একটা নিই, যদি ক্যালসিয়াম বেনজয়েড নিয়ে থাকি অর্থাৎ C6H5 COO2 ক্যালসিয়াম বেনজয়েট, তার সঙ্গে যদি ক্যালসিয়াম ফরমেট নেওয়া হয় HCOO2, তার ড্রাই ডিস্টিলেশন ঘটানো হলো, এক্ষেত্রেও তাহলে 3টে প্রোডাক্ট আমরা পেয়ে যাব। একটা হলো গিয়ে বেঞ্জালডিহাইড C6H5CHO, বেঞ্জালডিহাইড যেমন পেলাম, ঠিক পরবর্তীতে এরই দুটো অণু যুক্ত হয়ে গিয়ে বেঞ্জোফেনন পেয়ে যাব C6H5CO, C6H5 মানে ডাইফিনাইল কিটন বা বেঞ্জোফেনন। ঠিক এরও দুটো অণু যুক্ত হয়ে তৈরি হবে ফর্মালডিহাইড। তাহলে এক্ষেত্রেও সেই 3টে মিশ্রিত প্রোডাক্ট আর সেই সঙ্গে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। আবার শুধুমাত্র যদি এইটাকে উত্তপ্ত করে ড্রাই ডিস্টিলেশন করি তাহলে সেক্ষেত্রে C6H5COO2, তারই 2 মোল, বারবার শুধু এখানে 2 মোল বলে লিখি, একে যদি ড্রাই ডিস্টিলেশন ঘটানো হয় তাহলে শুধুমাত্র একটি প্রোডাক্ট পাবো, সেক্ষেত্রে C6H5CO, বেঞ্জোফেনন আর ক্যালসিয়াম কার্বনেট। এইভাবে আমরা বিভিন্ন কার্বনিল কম্পাউন্ড, সে বোথ অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক কার্বনিল কম্পাউন্ড আমরা পেয়ে যাব। এবারে আরও একটা পদ্ধতি, সেটা হলো গিয়ে ফ্রম গ্রিকনার রিএজেন্ট। গ্রিকনার রিএজেন্ট থেকে আমরা বিভিন্ন টাইপের কার্বনিল কম্পাউন্ড প্রস্তুত করব। একে GR দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। এখন গ্রিকনার রিএজেন্ট মানেই হলো গিয়ে RMgX অথবা ARMgX, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারিল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আর মানে বিভিন্ন অ্যালকিল গ্রুপ আর AR মানে অ্যারিল গ্রুপ, C6H5 গ্রুপ। আর হ্যালোজেনগুলো ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন।
অ্যালকিল ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা অ্যালকিল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বা আয়োডাইড ইত্যাদি ইত্যাদি। এখন এই গ্রিকনার রিএজেন্টের সঙ্গে বেশ কিছু কিছু যৌগ, যেমন HCN, RCN, RCOCl বা এস্টার বা অর্থ এস্টার, এই জাতীয় যৌগগুলোর ক্ষেত্রে গ্রিকনার রিএজেন্টের বিক্রিয়ায় প্রথমে নিউক্লিওফিলিক অ্যাডিশন প্রোডাক্ট দেবে, তারপরে হাইড্রোলাইসিসের মাধ্যমে আমরা কার্বনিল কম্পাউন্ড পেয়ে যাব। তাহলে গ্রিকনার রিএজেন্ট react with HCN বা RCN অথবা RCOCl অ্যাসিড ক্লোরাইড এক কথায় বা হ্যালাইড, অথবা এস্টার ফর্মিক এস্টার HCOR বা RCOOR অথবা RCOOR বার ড্যাশ, আর সেই সঙ্গে ফরমেট এস্টার HCOC2H5 ইথাইল অর্থ ফরমেট, অথবা আদার অর্থ এস্টার RCOC2H5 এটসেট্রা। এই জাতীয় যৌগগুলো এই গ্রিকনার রিএজেন্টের সঙ্গে বিক্রিয়া করে একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন প্রোডাক্ট তৈরি করে টু ফর্ম নিউক্লিওফিলিক অ্যাডিশন and followed by to form carbonyl compound. আমি দু একটা এক্সাম্পল নিই। প্রথমত HCN দিয়ে একটা আলোচনা করে নেব, একটা অ্যাসিড ক্লোরাইড দিয়ে, একটা এস্টার দিয়ে, আর একটা অর্থ এস্টার দিয়ে। প্রথমত HCN হাইড্রোজেন সাইনাইড, তার সঙ্গে RMgX ইথারীয় দ্রবণে যদি বিক্রিয়া ঘটানো হয়, আর এই গ্রিকনার রিএজেন্টের আর পার্টটা নিউক্লিওফিলিক পার্ট, এটা ইলেকট্রোফিলিক পার্ট। যখনই নাইট্রোজেন তার তড়িৎ ঋণাত্মকতার কারণে বা ইলেকট্রোমেরিক এফেক্টের প্রভাবে পাই ইলেকট্রনটা টেনে নিল, সঙ্গে সঙ্গে এই নিউক্লিওফিলিক পার্টটাই কার্বনকে অ্যাটাক। তার পরবর্তী স্টেজে এই যেটা হলো গিয়ে ইলেকট্রোফিলিক পার্টটা ঋণাত্মক চার্জগ্রস্ত নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে একটা অ্যাডিশন প্রোডাক্ট দিল। আগে রেট ডিটারমাইনিং স্টেপে নিউক্লিওফাইলটা আগে যুক্ত হয়েছিল, পরবর্তীতে খুব দ্রুতগতি সম্পন্ন ধাপে এই ইলেকট্রোফিলিক পার্টটা যুক্ত হয়েছিল। তাই এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন নামে পরিচিত, এবং যে প্রোডাক্টটা হবে নিউক্লিওফিলিক অ্যাডিশন প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা তৈরি হলো HCr ডবল বন্ড N নিয়ে MgX। এবারে যদি হাইড্রোলাইসিস ঘটানো হয় একটু অ্যাসিড মাধ্যমে, তাহলে হাইড্রোলাইসিসের ফলে এর দুটো বন্ধন আছে, জলের দুটো বন্ধন দ্বারা ভেঙে গেল। এর একটা বন্ধন রয়েছে জল অণুর একটি বন্ধন দিয়ে বিভাজিত হয়ে গেল, নিয়ে তৈরি হলো RC ডবল বন্ড OH RCHO কার্বনিল কম্পাউন্ড তৈরি হলো, সঙ্গে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড এটা তৈরি হলো, আর সেই সঙ্গে নাইট্রোজেনটা তিনটে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি হলো। এখন এই অ্যাসিডটা যদি আমরা এখানে ডাইলিউট HCl নিতাম, তাহলে এই অ্যামোনিয়াটা ডাইলিউট HCl এর সঙ্গে বিক্রিয়া করে ফাইনাল প্রোডাক্ট আকারে অ্যামোনিয়াম ক্লোরাইড এই লবণটা তৈরি হলো। তাহলে কার্বনিল কম্পাউন্ড হিসাবে RCHO তৈরি হলো। এখন এই আরটা যদি আমরা মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিই, তাহলে এখানে অ্যাসিটালডিহাইড। এখানে যদি ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিয়ে থাকি, তাহলে আরটা হলো ইথাইল, মানে প্রোপ্যানালডিহাইড তৈরি হলো। এইভাবে সব তৈরি হবে। এখন
এই কার্বনিল কম্পাউন্ড তৈরির ক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন, সেটা হলো HCN এর এই মোল রেশিও, এটা 1:, এটা 1 মোল যদি হয়ে থাকে তবেই কিন্তু এটা 1 মোল, এটা 1 মোল, তবেই কিন্তু এই অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। গ্রিগনার রিয়েজেন্টটা যদি 2 মোল হয়ে যায়, আর 1 মোল হয়ে যায়, আবার অ্যালডিহাইডটা আবার সেই আর 1 মোল গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া করি, তখন সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হয়ে যাবে। বেশ, এটা যেমন HCN এর সঙ্গে হয়ে গেল। এটা যদি RCN হতো তাহলে এটাও এই Hটা আর হয়ে যেত, তখন কিটন হয়ে যেত। বেশ, আর এটা সম্পর্কে আর আলোচনা করছি না। এবারে আমরা একটা অ্যাসিড ক্লোরাইড নিলাম। দ্বিতীয় যেটা হচ্ছে কি, এটা 1 নম্বরের এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পলটা হলো একটা অ্যাসিড ক্লোরাইড RCOCl, তার সঙ্গে RMgX বা R-MgX ইথারীয় মাধ্যমে। এটার ক্ষেত্রে আবার পাই ইলেকট্রন অক্সিজেন টেনে নিল, ইলেকট্রোফাইলটা এখানে যুক্ত হয়ে গেল, আর নিউক্লিওফিলিক পার্টটা পরবর্তী স্টেজে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওফিলিক অ্যাডিশন প্রোডাক্ট তৈরি হলো RCOMgX। এখানে আর যুক্ত হয়ে গেল, আর সেই সঙ্গে ক্লোরিন। পরবর্তী স্টেজে ক্লোরিনটা যখন ক্লোরাইড আয়ন আকারে বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই বন্ধনটা এখানে শিফট করবে, তৈরি হলো MgXCl। MgXCl যৌগটি তৈরি হলো বাই প্রোডাক্ট আকারে, আর সেই সঙ্গে মেন প্রোডাক্ট আকারে তৈরি হলো RC+বন্ড কার্বনিল কম্পাউন্ড তৈরি হলো। এবার আমরা এই এটার ক্ষেত্রে অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রে আরটা যেরকম নেব, গ্রিগনার রিয়েজেন্টে আর যেরকম নেব, সেই আর দুটো বসিয়ে দিয়ে আমরা বিভিন্ন টাইপের কার্বনিল কম্পাউন্ড আমরা মানে কিটন জাতীয় যৌগগুলো পেয়ে যাব। এক্ষেত্রেও সেই ক্ষেত্রে কন্ডিশনটা হলো এটাও 1:1 এই মোল রেশিওতে নিলে তবেই আমরা এই কার্বনিল কম্পাউন্ড পেয়ে যাব। একটা এবারে এ স্টার নিচ্ছি। 3 নম্বরের এক্সাম্পল এ স্টার, সেটা হচ্ছে গিয়ে RC+O R⁻, তার সঙ্গে RMgX গ্রিগনার রিয়েজেন্ট নেওয়া হলো। একই নিয়মে আরটা এখানে যুক্ত হয়ে গেল, MgX ইলেকট্রোফিলিক পার্টটা ঋণাত্মক চার্জগ্রস্ত অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গেল, নিউক্লিওফিলিক অ্যাডিশন প্রোডাক্ট এখানে তৈরি হলো RCOMgX। এখানে আর এখানে OR-, ওই একইভাবে OR-টা ইলেকট্রন জোড় নিয়ে বেরিয়ে গেল, এখানে বন্ধনটায় শিফট করলো, MgX ক্যাটায়ন আকারে বেরিয়ে গেল, নিয়ে তৈরি হলো MgX, আর তার সঙ্গে OR- যুক্ত হয়ে বাই প্রোডাক্ট আকারে বেরিয়ে গেল, আর মেন প্রোডাক্ট হিসাবে তৈরি হলো RC+বন্ড-O-R। সুতরাং এই আর গুলো আমরা যেরকম নেব সেক্ষেত্রে এরকম কার্বনিল কম্পাউন্ড পেয়ে যাব। সেও কন্ডিশনটা হলো 1:1 এই মোল রেশিওতে নিয়ে এটা তৈরি হয়ে যাবে। তবে এদের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে যে যদি গ্রিগনার রিয়েজেন্টের পরিমাণ একটু বেশি হয়ে যায়, তাহলে উৎপন্ন কার্বনিল কম্পাউন্ড পুনরায় গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে আবার নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন এবং হাইড্রোলাইসিসের ফলে বিভিন্ন টাইপের অ্যালকোহল পেয়ে যাব। কিটন থেকে যে অ্যালকোহল পাবো টারসিয়ারি অ্যালকোহল, আর অ্যালডিহাইড থেকে যে পাবো আমরা অ্যালকোহল পাবো সেটা সেকেন্ডারি অ্যালকোহল, আর ফর্মালডিহাইড থেকে শুধুমাত্র প্রাইমারি অ্যালকোহল আমরা পেয়ে যাব। গ্রিগনার রিয়েজেন্ট থেকে বিশুদ্ধ কার্বনিল কম্পাউন্ড তৈরির ক্ষেত্রে একটাই পদ্ধতি, সেটা হলো গিয়ে আমরা যদি অর্থ এস্টার নিয়ে থাকি। তো প্রথমেই বলি সেই অর্থ এস্টার হিসাবে ইথাইল অর্থ ফরমেট নিলাম, OC2H5 OC2H5 OC2H5, এটা হলো ইথাইল অর্থ ফরমেট। ইথাইল একইভাবে আমরা গ্রিগনার রিয়েজেন্ট RMgX নেওয়া হলো, RMgX গ্রিগনার রিয়েজেন্ট নেওয়া হলো, ইথারীয় দ্রাবণ। এই ক্ষেত্রে যখনই এই তিনটে অ্যালকক্সি গ্রুপ মানে ইথক্সি গ্রুপ, তিনটে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এদের মধ্যে যে কেউ একটা গ্রুপ যখন বেরিয়ে যাবে
অ্যানায়ন আকারে বেরিয়ে যাবে, তখন এখানে এই নিউক্লিওফিলিক পার্টটা সঙ্গে সঙ্গে এই কার্বনকে অ্যাটাক করে দেবে। তৈরি হলো এইচ ও সি টু এইচ ফাইভ, ও সি টু এইচ ফাইভ, আর সেই সঙ্গে আর তৈরি যুক্ত হয়ে গেল। এই একটা যৌগ যেটা হলো গিয়ে এটা অ্যাসিটাইল জাতীয় যৌগটা তৈরি হলো। যে যৌগটা তৈরি হলো এটা অ্যাসিটাইল, এটা কিন্তু ক্ষারীয় মাধ্যমে অবিকৃত থেকে যাবে, বিয়োজন ঘটে না, কিন্তু অ্যাসিড মাধ্যম হয়ে গেলে এটা ভেঙে যায় সঙ্গে সঙ্গে। তো যেহেতু এই মাধ্যমগুলো ক্ষারীয় মাধ্যম, কেন ক্ষারীয় মাধ্যম? এটাও ক্ষারীয় প্রকৃতির যৌগ, এরাও ইথারগুলো তো লুইস বেস, সেই সঙ্গে এরাও ঠিক একইভাবে লুইস বেসিক কম্পাউন্ড, মানে সামগ্রিকভাবে মিডিয়ামটি ক্ষারীয় হওয়ার কারণেই এই যৌগটা সম্পূর্ণ অবিকৃত থেকে যাবে। এখন সিস্টেম থেকে আর সেই সঙ্গে কি তৈরি হলো, MgX, আর একটা যৌগ যেটা তৈরি হলো বাই প্রোডাক্ট আকারে, সেটা হলো গিয়ে MgX, আর এটা হলো OC2H5। এখন এই যৌগ থেকে, মিশ্রণ থেকে আমরা এই যৌগটাকে, সে আংশিক পাতন প্রক্রিয়া হোক বা কেলাসন প্রক্রিয়া হোক, এটাকে আমরা সেপারেট করে নিলাম, বিশুদ্ধ আকারে পেয়ে গেলাম। বিশুদ্ধ আকারে পেয়ে যাওয়ার পর একে যদি আমরা একটু অ্যাসিড মিশ্রিত এবার জল দিই, অর্থাৎ হাইড্রোলাইসিস ঘটানো হয়, তাহলে কিন্তু এই হাইড্রোলাইসিসের ফলে এক্ষেত্রে যে বিয়োজনটা হবে জল দিয়ে, সেক্ষেত্রে এইটা ভেঙে গেল এখনো জল দিয়ে, ওদিকে এইচ আর এদিকে OH, এই বন্ধনটাও ভেঙে গেল, এদিকে এইচ আর এদিকে OH, আলটিমেটলি যেটা হলো গিয়ে HCOH আর সেই সঙ্গে আর। এখন আমরা জানি একই কার্বনে দুটো OH থাকলে সঙ্গে সঙ্গে এখনো জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে তৈরি হলো আর CHO, অ্যালডিহাইড, একদম পিওর ফর্মে পেয়ে যাবো। তাহলে একমাত্র বিশুদ্ধ কার্বনিল কম্পাউন্ড তৈরির ক্ষেত্রে বিশেষ করে অইথাইল অর্থ ফরম্যাট নিলে তবেই আমরা অ্যালডিহাইড পাবো। এবারে যদি কিটন পেতে হয় তাহলে আদার অর্থ এস্টার নিতে হবে। সে আদার অর্থ এস্টার বলতে গিয়ে অর্থ অ্যাসিটেট যদি নিয়ে থাকি আমরা, তাহলে CH3C OC2H5 OC2H5 OC2H5, এটা হলো ইথাইল অর্থ অ্যাসিটেট, ইথাইল অর্থ অ্যাসিটেট। একইভাবেই গ্রিগনার রিএজেন্টের সঙ্গে বিক্রিয়া করে নিল, ওইভাবে মেকানিজমের মাধ্যমে এটা যুক্ত হয়ে গেল। তারপরে যেটা মেন প্রোডাক্ট আকারে তৈরি হলো CH3C OC2H5 OC2H5, আর এখানে আর। এটা কিন্তু আগে অ্যাসিটাইল ছিল, এটা কিটাইল জাতীয় যৌগ তৈরি হলো। এই কিটাইল কিন্তু এও কিন্তু পুরোপুরি ক্ষারীয় মাধ্যমে অবিকৃত থেকে যাবে, ফলে মিশ্রণ থেকে একে বিশুদ্ধ অবস্থায় আমরা যদি পৃথক করে নিই, সেই পৃথক যৌগটির মধ্যে এবারে অ্যাসিড মিশ্রিত জল দিয়ে যদি হাইড্রোলাইসিস করানো হয়, ওই একইভাবে হাইড্রোলাইসিসটা ঘটবে। OH নিয়ে তৈরি হলো CH3COH, আর এখানে আর। পরবর্তী স্টেজে দুটো OH একই কার্বনে যুক্ত হওয়ার ফলে ডিহাইড্রেশন, জল বেরিয়ে গেল, তৈরি হলো CH3CO, আর এই পিওর আমরা কিটন যৌগটি আমরা পেয়ে গেলাম, মিথাইল কিটন পেলাম। কিন্তু এখানে যদি আমরা আর নিয়ে নিই, এখানে ইথাইল প্রোপাইল বিউটাইল যেরকম নেব সেই রকম আমরা এখানে অ্যালকিল গ্রুপটা পেয়ে যাব। ফলে লব্ধ যে কোনো কার্বনিল মানে কিটন আমরা যৌগ এই পদ্ধতিতে বিশুদ্ধ অবস্থায় তৈরি করা সম্ভব হবে। যদি গ্রিগনার রিএজেন্টটিকে এবারে ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিয়ে থাকি, তাহলে এদের মধ্যে যে সমস্ত সাবস্টেটগুলো বা রিএজেন্টগুলো নিয়েছিলাম, হয় ইথাইল অর্থ ফরমেট বা ইথাইল অর্থ অ্যাসিটেট, আর তা না হলে অন্য একটা এস্টার বা আরসিএন নিয়ে নিচ্ছি। আরসিএন
অ্যালকেন নাইট্রাইল বা অ্যালকিল সাইনাইড, তার সঙ্গে ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড ইথারীয় দ্রবণে বিক্রিয়া করে আবার স্বাভাবিক নিয়মে ফিনাইলটা কার্বনের সঙ্গে, ইলেকট্রোফিলিক পার্টটা নাইট্রোজেনের সঙ্গে অ্যাডিশন প্রোডাক্টটা তৈরি হলো আর সিপিএইচ, আর সেই সঙ্গে ডবল বন্ড এন নিয়ে MgX, আবার হাইড্রোলাইসিস ঘটানো হলো H3O+ দিয়ে। যেভাবে হাইড্রোলাইসিস আগে ঘটেছিল, এই জলের দুটো বন্ধন ভেঙে গেল, এটাতে জলের একটি বন্ধন ভেঙে গেল, তৈরি হলো গিয়ে PH সি ডবল বন্ড ও আর তৈরি হলো, অর্থাৎ অ্যারোমেটিক কিটনটা তৈরি হলো অ্যালকিল ফিনাইল কিটন, মেন প্রোডাক্ট আকারে তৈরি হলো। বাই প্রোডাক্ট আকারে যেটা তৈরি হয়েছে সেটা লিখছি না। যদি আমরা এখানে, তাহলে এখানে অ্যারোমেটিক কিটন পেয়ে গেলাম, অ্যারোমেটিক কিটো কম্পাউন্ড পেলাম, কম্পাউন্ডটা পেলাম। যদি আর এর পরিবর্তে এইচ নিয়ে থাকি তাহলে বেঞ্জালডিহাইড পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা একটা এস্টার থেকে নিয়ে দেখে নিই যে HC ডবল বন্ড ও C2H5 ইথাইল ফরমেট, এই এস্টারটা নিলাম, ইথাইল ফরমেট। এক্ষেত্রেও কিন্তু আগের ক্ষেত্রে কন্ডিশনটা 1:1 মোল এই রেশিওতে নিতে হবে, আর এক্ষেত্রে আবার ঠিক ফিনাইল PH MgX গ্রিগনার রিয়েজেন্ট নেওয়া হলো, ইথারীয় মাধ্যমে স্বাভাবিক নিয়মে পাই টেনে নিল, ফিনাইল নিউক্লিওফাইলটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেল, অ্যাডিশন প্রোডাক্টটা তৈরি হলো HCOMgX, আর তার সঙ্গে OC2H5, আর এখানে ফিনাইল হাইড্রোলাইসিস ঘটানো হলো। হাইড্রোলাইসিসের ফলে জল দিয়ে এটাকে ভেঙে নেওয়া হবে, আর তা নাহলে সিম্পল আকারে দেখানো হলে ইথক্সাইডটা বেরিয়ে যাবে, এই বন্ধনটা এখানে শিফট করবে, নিয়ে MgX এর সঙ্গে OC2H5 যুক্ত হয়ে যাবে, আর ফাইনাল প্রোডাক্ট আকারে তৈরি হলো PHCHO, অর্থাৎ বেঞ্জালডিহাইড C6H5CHO, অ্যারোমেটিক অ্যালডিহাইড মানে বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড এটা তৈরি হলো। এটার ক্ষেত্রেও কন্ডিশনটা হলো 1:1, এই মোল রেশিওতে এটা বিক্রিয়া করে তবে এটা তৈরি হবে, তা না হলে আবার অ্যালকোহল তৈরি হবে। বেশ, আজকে এখানকার মতো এখানেই শেষ করা হলো।